শুধুমাত্র বিরোধিতা করবার জন্য কাজ করছে বলে অনেকে প্রশ্ন তুলছেন। ধন্যবাদ আপনাকে। আসলে দেখেন ভাই কতগুলো কথা বলছে। 1 নম্বর, এনসিপি স্বাক্ষর করে নাই জুলাই সনদে। স্বাক্ষর করা এবং না করা ওই সময় স্বাক্ষরটা জাস্টিফাইড ছিল যখন স্বাক্ষর হচ্ছিল, কিন্তু যখন এটা গণভোটের সিদ্ধান্ত হইল তখন তো স্বাক্ষর কাজ করে না। স্বাক্ষর তো আছেই, নোট অফ ডিসেন্ট টিসেন্ট সব আছে, নোটটা কাজ করে নাই বিধায়ী তো গণভোট। গণভোটে তো ছিল শুধু হ্যাঁ আর না, একটা নাম্বার 1। নাম্বার 2, একটা বিষয় আপনি লক্ষ্য করেন, যারা স্বাক্ষর করছে ওই দিন, তাতেও স্বাক্ষর করার মানে যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি চায় এই আস্থা হয় নাই। আর যারা স্বাক্ষর করে নাই এনসিপি, স্বাক্ষর না করা সত্ত্বেও কিন্তু মানুষের তার উপরে বিশ্বাস যে ওনরা জুলাই আইনি সনদ চায়, এটা কিন্তু স্বাক্ষর না করলেও চায়, এটা কোনো সন্দেহ নাই। যেমন বাংলাদেশে এমন নেতা আছে 500 মসজিদ বানানোর পরেও তাকে ইসলাম বিদ্বেষী মনে হয়, আবার 500 মন্দির বানানোর পরেও তাকে ইসলাম বিদ্বেষী মনে হয় না। এইরকম নেতা আছে। এটার মানে হচ্ছে স্বাক্ষরটা মানে না করা উচিত ছিল, কিন্তু করে নাই, যে না করার কারণ কিন্তু কিছু আসা যায় না। যেহেতু গণভোটে গেলে স্বাক্ষরটা আর প্রয়োজন থাকে না বানাতে। 2 নম্বর হলো, গণভোট আর স্বাক্ষর একসাথে কাজ করে না, কারণ স্বাক্ষরে কাজ করলে তো আর গণভোট যাওয়া লাগতো না। সেই বিতর্ক আমি শেষ করলাম। এইবার শুনি যে মন্ত্রী কি বলছে আপনার সমঝোতার চাঁদার ব্যাপারে। আমার প্রশ্ন এখানে, আমি সেলিম ভাইয়ের সাথে একমত। সেটা হচ্ছে এই, আপনি সমঝোতা কখন? আমি রাস্তা দিয়ে গাড়ি চালায় যাচ্ছি, আপনি চাঁদাবাজ দাঁড়ায় আছেন, আমি কি দাঁড়ায় সমঝোতা করবো? ভাই ওইটাকে আসলে মানে চাঁদাবাজি তো যেটা বোঝানো না, না, সমঝোতা হয় কিভাবে? আপনি চাইবেন, বাস মালিক সমিতি আছে না, ওই তো সমিতি আছে না, সমিতির লোক আমার কাছে চাইবে, তারপরে আমি সমঝোতা করব। কি আমি বুঝাইতে পারছি? আমি তো গায়ে করে গিয়ে সমিতিরে বলবো না যে ভাই কি দিতে হবে, এটা তো আমি বলবো না। সমিতি আমার কাছে চাইবে, তারপরে আমি সমঝোতায় যাব। এই চাইবে কেন? প্রশ্ন তো নিজেদের কল্যাণ সমিতির সবগুলো আপনার কল্যাণের জন্য, আপনার কল্যাণ আপনার জনগণের কাছ থেকে টাকা তুলে কল্যাণ যে করতে হবে, কোথায় আছে? কোন জায়গায়, কোন বিধানে, বাংলাদেশের কোন আইনতে আছে যে আপনি একটা প্রতিষ্ঠান করবেন, সেটা জনকল্যাণ নাম দিয়ে আপনি রাস্তায় দাঁড়ায় সমঝোতার ভিত্তিতে টাকা তুলবেন? আর সমঝোতার ভিত্তি মানে কল্যাণ সমিতিগুলোকে আমি যদি বোঝার জন্য বলি, কল্যাণ সমিতি যেগুলো আছে সবগুলোকে তো সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন দিতে হয়, এবং তাদের ইনকাম কি হয় সেটা সমাজসেবা জানে, ইনকাম সাবমিট করতে হয় প্রত্যেক বছর। আচ্ছা, সেটা তো রাষ্ট্রীয় সিস্টেমের মধ্যেই যে এই সমস্ত সমিতি পুরোটাই চলে ডোনেশনের টাকা দিয়ে। ডোনেশন, আমি তো সেই ডোনেশন তো তাদের সদস্যদের কাছ থেকে তুলবে। সেটাই তো বলতে, সদস্যদের কাছ থেকে। তার সদস্য কারা? শ্রমিকরা। শ্রমিকরা কি কোটা আছে যে মাসে তোমাদের এত দিতে হবে? তাহলে তার চাঁদা না, তাহলে তার সেটা চাঁদা না। তাহলে তো মন্ত্রীর কথা ঠিক আছে। মন্ত্রী এটা বলে নাই। মন্ত্রী বলেছে যে সমঝোতার মধ্য দিয়ে। আপনি কথাটা বোঝান। সমঝোতা হয় কখন? প্রথম আপনি আমাকে চাইবেন, না চাইলে সমঝোতাটা কোথায় আমি বুঝলাম না তো। আপনি আমার কাছে চাঁদা চাচ্ছেন না, তাহলে সমঝোতা হবে কেন? চাইলে না সমঝোতা হবে কি? আপনি চাইছেন 500, আমি বললাম না ভাই 200 দিব। রাজ্জাকি ভাই, আপনি যেটা বলতেন, আমি লিগ্যাল ভাষার কথা বলতে, লিগ্যাল ভাষায় তো আইনজীবী কথা বোঝাচ্ছেন, যে বাসের শ্রমিক এবং মালিক সমিতিগুলো আছে, তাদের একটা আয় উৎস দরকার। তারা তো আর কোথা থেকে করবে না, তারা কি করে যে বাসগুলোর থেকে তাদের ইনকাম থেকে একটা অংশ নেয়। নো নো নাকি নো, কোনো আইনে নাই সেটা। ভাই আপনি তো এখন বানায় নেন। আচ্ছা, ওইটা ভ্যানে যদি তরকারি আসে, তারপরে যে মুরগি নিয়ে আপনি একটা ট্রাক রওনা দিছে, তার কাছ থেকে নিচ্ছেন, যে মুরগি যে বহন করতেছে তার কাছ থেকে নিতেছেন। এই মুরগির দামটা তো ঢাকায় বেশি পড়তেছে। গোলায় মূলার কেজি কত, ঢাকায় মূলার কেজি কত, এই দামটার তফাৎ হয় কেমনে? 20 টাকা থেকে 120 টাকা লেবুর তফাৎ। 20 টাকা আলির লেবু 120 টাকা কিভাবে হয়? সমঝোতার ভিত্তিতে। আমি ঠিক বুঝলাম না সমঝোতাটা কি। প্রথম কথা আপনি চাইবেন, তারপর আমার সমঝোতা। আমার প্রশ্ন, আপনি তো চাইতেই পারবেন না। আপনি আমাকে চাইবেন কেন? আপনি আমার কাছে চাইবেন কেন? আমি চাইবো কেন সেটা বলছি আপনাকে। তো আপনি চাইবেন কেন? এটা তো রাষ্ট্রীয়ভাবে বৈধ করে দেয় নাই। এক আছে, আপনি যে কোনো একটা সমিতি চালায়, সমস্ত মেম্বাররা একটা ফিক্সড চাঁদা দেয়। তারা বিভিন্ন দাতার কাছ থেকে ডোনেশন নেয়। দাতার কাছ থেকে ডোনেশন, সেটা তো আপনি জানবেন না ডোনেশন কোনটা। আমি তো বারবার, আপনি সমঝোতা কথাটা আনছেন, তার মানে সমঝোতার প্রশ্ন আসে কখন? আপনি বিয়ন্ড দ্য লিমিট চাচ্ছেন বা প্রেশারের বিষয় আছে, তা না হলে সমঝোতার প্রশ্ন কেন? সমঝোতা হইতে হবে কেন? খুব বেশি যারা কথা বলছে, ধরুন এনসিপির, ওরা প্রত্যেকেই বলছেন যে এই জায়গাটায় তারা একটা ইনসিকিউরিটিতে পড়ছেন। এই ইনসিকিউরিটির কোন জায়গাটাতে? যদি বিএনপি সংসদে
তাদেরকে মানে আপনি আমি বলি তাদেরকে দায় মুক্তি দেয়। জুলাই সনদটা যদি না হয়, আইনি ভিত্তিতে তাদের না হয়, তাইলে বিষয়টা হচ্ছে এরকম যে ওই দিনের যে কর্মকাণ্ডটা সেটা হয়ে যাবে বেআইনি কর্মকাণ্ড স্ট্রেইট। সেটা কি মানে মানে সরকারি দল তাদের যে মেজরিটি আছে তারা এবং বিরোধী দল মিলিয়ে যদি সেটাকে দায় মুক্তি দেয়? আপনি ওটা যদি দেয় সেটা তো ভিন্ন কথা। যদি সেটা বলে দিলে যে আমরা দায় মুক্তি দিলাম, তাহলে তো আর অন্য ঝামেলা, তাহলে তো কোনো ঝামেলা থাকে না। একটা আইনি ভিত্তি তাদের দরকার আছে। এরপর এটা যেমন পুলিশ হত্যার বিচারের একটা প্রশ্ন আসছে, অফকোর্স সব হত্যার বিচার। আপনি যদি যাদেরকে যারা এলায় বেঁচে আছে তারা যদি মনে করেন যে আন্দোলনটা করছে, ভাই যত বাস্তব কথা, আপনি আমার যতই কিছু এখন বুঝান, আপনি 2026-এ কোনোভাবে কি নির্বাচন আসতো শেখ হাসিনা না গেলে? না। তো এই বাস্তবতা আপনি মানবেন না কেন? এটা আপনি অস্বীকার করেন কেন ভাই? আপনি যদি অস্বীকার করেন, কিছু করার তো নাই। কিছু করার আছে আমাদের? আপনি 2/3 মেজরিটি পেয়ে গেছেন, আপনি ইউটার্ন নিলেন, আমার করার কি আছে? আপনি যদি সব এইটা যদি না মানেন যে 2026-এ নির্বাচন ছিল না শেখ হাসিনা থাকলে, এই একটা জায়গায় থাকেন না, তো সেক্ষেত্রে যাদের অবদান, আপনার যদি কোনো অব্লিগেশন থাকে যে আমাদের এই কারণে করতে হয়েছে, কোনো প্রেসারে, তাইলে তো তাদেরকে বলতে পারেন XYZ রে যে ভাই আমার রাষ্ট্রীয়ভাবে এটা করলে আমার দেশের কোনো আভ্যন্তরীণ ক্ষতি হয় না, বহির্বিশ্বের সাথে আমার সম্পর্ক হ্যাম্পার হয় না, দেশের জনগণ শান্তিতে থাকে, এইটা কইলেও তো এটা করা যায়। আপনি শুধুমাত্র যেহেতু আপনি পাওয়ারটাকে আপনাদের, আমি ব্যক্তির ভিতর না ধরলেও একেবারে অ্যাবসলিউটলি দলের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান বিধায় আপনারা এটা এখন করতেছেন। না করলে না করবেন, কারণ না করলে কনসিকুয়েন্সটা কি? বাংলাদেশে আমার জানা মতে শেখ হাসিনা যেভাবে প্রশাসনকে ব্যবহার করছে, তার চেয়ে দাম্ভিকতার সাথে এই প্রশাসন ব্যবহার করার ব্যক্তি এ পর্যন্ত বাংলাদেশে আমি দেখি না। প্রশাসনে তো একটা ব্যক্তির বিরুদ্ধে অনেক কিছু করতে পারবে, কিন্তু শেখ হাসিনা যেভাবে প্রশাসনটাকে নিয়ন্ত্রণ করে চালিয়েছে সেটা কিন্তু কঠিন। সুতরাং আমার কাছে মনে হয় এই সব কিছু মিলে একটা সুন্দর চিন্তা ভাবনা করা উচিত যে যারা ক্ষমতা আসছেন তারাও 5 বছর থাকুক, থাকার পর আবার নির্বাচন করে আবার তারা ক্ষমতায় থাকুক, বাট সেটার জন্য যে প্ল্যাটফর্মটা, কোন প্ল্যাটফর্ম হইলে জনগণ স্বতঃস্ফূর্তভাবে আপনাকে ভোট দিয়ে আবার জয়যুক্ত করবে, সেইটা আপনাকে মাথায় রাখতে হবে। আর যদি মনে করেন যে না এটাই আখেরি, এটাই পয়লা, তাইলে ভিন্ন কথা, তাইলে ইউ ক্যান রান দ্য কান্ট্রি ইন অ্যাকর্ডেন্স উইথ ইউর ওন চয়েস। কেন গেলেন না তাকে প্রশ্ন করলে আপনি আবার একটা জবাব পাবেন। মানে আমার প্রশ্ন হচ্ছে, শপথ অনুষ্ঠানে যাব, আমরা কিন্তু এমন অনেক লোক আছে যে একজন লোক মারা গেছে, আপনি গেলেন সেখানে, কথার কথা বলছি, ওই লোক মারা যাওয়া কিন্তু আপনি খুশি হয়েছেন, কারণ আপনার কাছে তার কিন্তু আপনি কি বলবেন যে আপনি খুশি হয়েছেন? আপনি লিখবেন যে বা বলবেন যে না রে ভাই একজন ভালো মানুষ ছিল, কষ্ট পাইছি, ইত্যাদি ইত্যাদি। আমি যদি লৌকিকতাও বলি, তাতেও শপথ অনুষ্ঠানে থাকা উচিত ছিল। শপথ অনুষ্ঠানে থাকলেই যে আপনি ওইটা মাইনে গেলেন তাও তো না। সুতরাং আপনি থাকতে পারতেন। যেমন আজকে সমঝোতা হয় নাই, সে মনে করেন গণভোট হইল, গণভোট হওয়ার পর কি হয়েছে, এখন মনে করেন গণভোটে বিএনপি বলতেছে যে না আমরা ওত নিব না, কি সাংবিধানিক সংস্কার, কি সংবিধান পরিষদের হিসাবে আমরা নিব না। কেন নিব না? বিএনপি নিব না হয়তো বলে না যে আমরা এই মুহূর্তে নিচ্ছে না, সামনে নিতেও পারে, কিন্তু যে যুক্তিগুলা তারা করে সেগুলোর প্রতিবাদ আমরা করছি, সেটা এখানে প্রাসঙ্গিক না। কিন্তু ওইখানে জামাত যেমন মন্ত্রিসভার ইয়েতে ছিল না, এই ওতে, এটা সঠিক করে নাই আমি মনে করি। কারণ আপনি তো বাহ্যিকভাবে একটা হৃদ্যতা দেখাইতে হবে, বুঝাইতে হবে। আবার বিএনপি ওত নেয় নাই ওইটা নিয়ে, সেটা বলতে পারে যে আমরা এই মুহূর্তে নিচ্ছি না, কথাটা কিন্তু বলে নাই। বলতে পারতো আমরা এই মুহূর্তে নিচ্ছি না, কারণ এখনো তো সংসদ অধিবেশন শুরু হয়নি, কিছুই শুরু হয় নাই, জাস্ট এলো। এই সব কিছু মিলে আমি যদি শুরুটা দেখি, শুরুটা দেখলে কেমন জানি আগের একটা পুরনো গন্ধ পাচ্ছি, যে এই ঐক্যমত্য না হওয়া, কেবল একটা নির্বাচন হইল এতদিন পর। সেক্ষেত্রে আমার কাছে মনে